আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ গতিবিদ্যায়ের আজকের লেকচারে। গত লেকচারে আমরা পরন্ত বস্তুর গতি সম্পর্কিত কিছু সূত্র পড়েছিলাম, সেই সূত্রগুলো কিভাবে আসতো তার প্রমাণগুলো পড়ার ট্রাই করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেই সূত্রগুলোকে ব্যবহার করে কিছু প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় চলো সেটাই আমাদের আজকের এই ক্লাসের মেইন উদ্দেশ্য। তো তার আগে আমি গতকাল যে যে সূত্রগুলো আলোচনা করেছি সেগুলো একবার একটু দেখিয়ে নেই যে কি কি জিনিস আমরা প্রুফ করে এসেছি অলরেডি। ঠিক আছে, তো প্রথমত আমরা এই পরন্ত বস্তুর এই সূত্রকে টোটাল 3 ভাগে ভাগ করি। একটা বেসিক পরন্ত বস্তুর সমীকরণ, যেখানে আমি বলি যে একটা বস্তুকে যদি এখান থেকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়, যদি আদিবেগের মান 0 থাকে, তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা পরন্ত বস্তুর গতি বলি। এবং সেই গতির জন্য আদিবেগের মান যদি 0 ধরি, তাহলে এই সম্পর্কিত সূত্রগুলো এভাবে পাওয়া যায়: ভি সমান জিটি, এইচ সমান হাফ জিটি স্কয়ার, এবং বাকি যে সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অলরেডি আমরা প্রুফ করে কিন্তু এসেছি যে কিভাবে আসে। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, পরন্ত বস্তু যদি হয় কোনো একটা বস্তু, তাহলে তার ক্ষেত্রে আদিবেগের মানটা অ্যাকচুয়ালি 0 ধরা হয়। ঠিক আছে, আদিবেগ 0 হলে সেটা কনসিডার করে আমরা এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করি। এরপরে আমরা দেখেছি যে কখনো যদি একটা বস্তু শুধুমাত্র পরন্ত বস্তু না হয়, তাকে যদি নিক্ষেপ করি আমরা, অর্থাৎ উপর থেকে একটা উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু, তার যদি আদিবেগের মান একটা থাকে, তাহলে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করি। এই সূত্র কিন্তু সেম জিনিস, শুধুমাত্র এখানে আদিবেগের পার্টটুকু আছে। এখানে ইউটা এখন 0 না, কিন্তু খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা কিন্তু 0 হবে না। ঠিক আছে, 0 বাদে যে কোনো ভ্যালু হতে পারে। তো নিচের দিকে, খাড়া নিচের দিকে যে নিক্ষিপ্ত বস্তু, সে তার ক্ষেত্রে সূত্রগুলো হবে এরকম। এটা বেসিক একবার সূত্র, যে সূত্রগুলো আমরা গতির সমীকরণে পড়ে এসেছিলাম। সেখানেই শুধুমাত্র এস এর জায়গায় এইচ মানে সরণের জায়গায় উচ্চতা দিয়ে দিয়েছি, এবং ত্বরণের জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ বা জি দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে কোনো রকম যদি বাধা না থাকে, পৃথিবী থেকে যদি খুব সামান্য উচ্চতায় থাকে, তাহলে পৃথিবীর জন্য এই জি এর মানটা আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ধরে প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তো এই সূত্রের মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। এই প্রত্যেকটা সূত্রে যদি তুমি ইউ এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, তাহলে এই পাশের সবগুলো সূত্র তুমি পেয়ে যাবে। তো আলটিমেটলি সেম জিনিস, একটাতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগের মান থাকবে, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে এই আদিবেগের মানটা 0 হয়ে যাবে। এরপরে থার্ড যে সূত্রটা, সেটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে আমি বলেছিলাম যে চিহ্নের রীতি অনুসারে যে সবকিছু উপরের দিক ডিরেকশনটাকে তুমি পজিটিভ কল্পনা করো, নিচের ডিরেকশনটাকে যদি তুমি নেগেটিভ কল্পনা করো। তো আমরা জানি কি, যে কোনো একটা বস্তুকে অভিকর্ষ বল নিচের দিকে টানছে, তার মানে জি এর যে ভ্যালুটা সেটা 9.8, এবং তার যে ডিরেকশনটা, তার ডিরেকশনটা কিন্তু খাড়া নিচের দিক বরাবর কাজ করে। এবং যেহেতু একটা বস্তুকে তুমি উপরের দিকে উঠাচ্ছ, তাহলে তার সরণ, উচ্চতা, তারপর বেগ, সবকিছুই কিন্তু উপরের ডিরেকশনে কাজ করে। তো সবগুলোই পজিটিভ, এবং জি যেহেতু নিচের দিকে কাজ করে, জি এর ডিরেকশন তাহলে নেগেটিভ। তাহলে যেই সূত্রগুলো আমি এখানে পড়লাম, সেই সূত্রগুলোই এখানেই ইউজ হবে, শুধুমাত্র যেখানে যেখানে জি থাকবে তার আগে চিহ্নটা প্লাস না থেকে মাইনাস হয়ে যাবে। দেখো, এখানে ইউ প্লাস জিটি ছিল, এখানে ইউ মাইনাস জিটি হয়ে গেল। এখানে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল, এখানে জি এর সামনে প্লাসটা শুধুমাত্র মাইনাস হয়ে গেল। এই সূত্রে কোনো জি বলে কিছু ছিলই না, সব ইউ এবং ভি এবং টি। তো এটা তো সবাই উপরের দিকে কাজ করছে, তাহলে আমাদের ডিরেকশনের কোনো সমস্যা নেই, তাহলে সবগুলোই একই টাইপের সূত্র আসবে। এই সূত্র উপরের দিকে বস্তুর ক্ষেত্রে যাও, নিচের দিকে বস্তুর ক্ষেত্রেও তা, কারণ এখানে জি বলে কিছু নাই। পরের সূত্রে দেখো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh ছিল নিচের দিকের ক্ষেত্রে, বাট যখনই বস্তুটা উপরের দিকে হবে, তখন জি এর সামনে এখানে মাইনাস হয়ে যাবে। সেম ভাবে এখানে প্লাস হাফ জি ছিল, এখানে মাইনাস হাফ জি হবে। তো এই বেসিক পার্থক্যটা। যখন তুমি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে, তখন শুধুমাত্র যে যে সূত্রগুলোতে জি থাকবে, অভিকর্ষ ত্বরণ থাকবে, সেখানে শুধুমাত্র মাইনাস এই চিহ্নটি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখন দেখো, যেটা আমরা করব সেটা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা আরো 2-3টা সূত্র কিন্তু তৈরি করেছিলাম। সেই সূত্রগুলো জাস্ট আমি এখানে একটু লিখে দিই। সেটা আমাদের যে সূত্রটা ছিল, সেটা একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তার সর্বোচ্চ উচ্চতার সূত্র সেটা ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এটা পেয়েছিলাম। এবং সর্বোচ্চ উচ্চতায় যেতে কত পরিমাণ সময় লাগবে, এই সময়টাকে আমরা টি নামে প্রকাশ করি, বা টি1 বলতে পারি। যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে, নামতেও সেম পরিমাণ সময় লাগে। তার উপরে উঠতে সময় যদি টি1 হয়, নিচে নামতে সময় যদি টি2 হয়, তাহলে টি1 আর টি2 দুইটারই ভ্যালু হয়ে যায় কি ইউ ডিভাইডেড বাই জি এর সমান।
এরকম একটা সূত্র পড়েছিলাম। এবং আরেকটা পড়েছিলাম যে একটা বস্তুকে উপরে নিয়ে গিয়ে আবার যদি ফেরত নিয়ে আসি, তাহলে টোটাল যে সময়টা বিচরণ কালটা, এই বিচরণ কালের সূত্র হচ্ছে, এ পাশে লিখে দেই, যে বিচরণ কালের সূত্র হচ্ছে টি সমান 2u/g। মানে উঠতে যদি u/g সময় লাগে, নামতেও যদি u/g সময় লাগে, তাহলে দুইটা যোগফল কি, u/g প্লাস u/g ইকুয়ালস টু হচ্ছে 2u/g। এটাই হচ্ছে বিচরণ কালের সময় সূত্র, যেটা আমরা চাইলে ইউজ করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বেসিক যতগুলো সূত্র আমরা এর আগের দিন পড়েছিলাম, এগুলোকে ব্যবহার করে আমরা হচ্ছে আজকে কিছু প্রবলেম সলভ করব। তো প্রথম যে প্রবলেমটা আমি নিয়েছি এখানে, সেই প্রবলেমটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বল, খেলার বল আর কি, উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোন দিকে? উপরের দিকে। আমরা হচ্ছে মেইন জিনিসগুলো আন্ডারলাইন করে রাখবো, করে করে হচ্ছে ম্যাথটা সলভ করলে জিনিসটা তোমার জন্য বুঝতে ইজিয়ার হবে। তো দেখো একটা আদিবেগ দেয়া আছে, একটা আদিবেগ দেয়া আছে এবং কোন দিকে নিক্ষেপ করছো সেটা বলা আছে। বলটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে হাইয়েস্ট যে এলিভেশনটা, সেটা তার সময় লাগবে কতটা বের করতে বলেছে। এই সর্বোচ্চ উচ্চতার মানটা কত সেটা বের করতে বলেছে, এবং বলটি কত সময় শূন্যে ভেসে থাকবে। শূন্যে ভেসে থাকবে মানে কত সময় সে হচ্ছে উপরের দিকে উঠতে আবার নামতে, এই যে টোটাল যে টাইমটা, এই সময় তো সে বাতাসে ভেসে থাকবে তাই না, বা শূন্যে ভেসে থাকবে। এই শূন্যে ভেসে থাকা বা বিচরণকাল, সহজ কথায় বিচরণকালের ভ্যালুটা বের করতে বলেছে। তো এতটুকু সূত্র তো আমরা জানি। তো আমরা এক এক করে শুরু করি। আমরা জানি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। প্রথমত প্রথমত আমরা বের করি সর্বোচ্চ উচ্চতাটা। তো আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র কি পড়েছি? এইচ। সর্বোচ্চ উচ্চতা এইচ সমান আমরা বলতে পারি ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এই সূত্র আমরা পড়েছি একটু আগে, তাই না? তো এই সূত্রটা ইউজ করলেই সর্বোচ্চ উচ্চতা বের হয়ে আসবে। এখানে ইউ এর মানে কি, কত বেগে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো সেটি। তো এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে 30, তাহলে ইউ এর পরিবর্তে আমি লিখবো 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেট করলেই কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। তো আমি একটু ক্যালকুলেট করে বলি তোমাদের কত আসছে। এটা হচ্ছে 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে 45.92। তাহলে এটা আসবে 45.92 মিটার। তো এই হচ্ছে আমার প্রথম যে আনসারটা, যে সর্বোচ্চ উচ্চতাটা কত, ঠিক আছে? তো ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g করলে আমি কিন্তু ডিরেক্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো পরের পার্টটুকু করি, যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তো এটা লিখে দেখি আমি, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে তাকে আমরা টি1 ধরেছিলাম। এই টি1 এর সূত্র হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। এখানে ইউ এর ভ্যালু দেয়া আছে তোমার 30 এবং জি হচ্ছে 9.8। তাহলে 30 কে যদি আমি 9.8 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো 30 ডিভাইডেড বাই 9.8 ইকুয়ালস টু আসছে 3.06 সেকেন্ড। তো এই হচ্ছে সূত্র, শেষ। একই রকম ভাবে আমাকে বলেছে বলটি কত সময় শূন্যে ভেসে থাকবে। এটা শূন্যে ভেসে থাকবে মানে হচ্ছে সহজ কথা, তোমাকে বিচরণ কাল বের করতে বলা হয়েছে, যে উপরে উঠতে এবং নিচে নামতে টোটাল যে সময়টা, এই সময় তো সে শূন্যে ভেসে থাকে। তো এই যে টাইমটা, এটাকে আমি ক্যাপিটাল টি বলি, এবং আমরা জানি ক্যাপিটাল টি এর মান আমি এই সূত্র দিয়ে বের করতে পারি 2u/g দিয়ে, অথবা আমি চাইলে আরো ছোট করে বের করতে পারি। আমি কি বলেছিলাম, উপরে উঠতে যেই সময় লাগে নিচে নামতে তো তার সেম পরিমাণ সময় লাগে। মানে উপরে উঠতে যে টাইমটা বের হয়েছে, একে যদি আমি ডাবল করে দিই তাহলেই কিন্তু আমার আনসার বের হওয়া উচিত। তাহলে 2 ইন্টু 3.06 যদি আমি করে ফেলি, তাহলে হচ্ছে কোনো আমার আনসার বের হয়ে আসবে। তো এটা আসছে 6.12 সেকেন্ড। তো এই হচ্ছে আনসার। দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন দিয়েছি প্রথমে, যে আমাদের বেসিক, যে একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতার ভ্যালুটা কত, এখানে পৌঁছাতে সময় লাগবে কত, এবং এখান থেকে উপরে গিয়ে আবার নিচে আসতে টোটাল যে সময়টা সে শূন্যে ভেসে আছে, এই সময়টার ভ্যালু কত, আমরা ডিরেক্ট জাস্ট সূত্র ইউজ করে কিন্তু করতে পারি। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি, দেন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সূত্রটা কি, এবং বিচরণকাল, বিচরণকাল আমরা ডিরেক্ট টি 2u/g এই সূত্র দিয়ে বের করতে পারি। বাট একটু আগে যেহেতু আমরা বের করেই ফেলেছি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়টা কত, তো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে নামতেও সেম সময় লাগে, তাহলে আলটিমেটলি ডাবল করে দিলেই, 2 দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাই।
তো এইভাবে কিন্তু আমরা চাইলে বের করতে পারবো। এখন চলো পরের যে প্রশ্নটা এটা করি, পরের ম্যাথটা। পরের ম্যাথটা কি বলা আছে একটু খেয়াল করি, যে 400 মিটার উচ্চতা হতে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো। ওকে, এখন একটা হাইট আছে 400 মিটার, সেখান থেকে একটা বস্তুকে তুমি নিচে ফেলে দিলে। ফেলে দেওয়া মানে কি? পরন্ত বস্তু, কিন্তু ফেলে দেওয়া মানে কেউ নিক্ষেপ করা না। ফেলে দেওয়া মানে তুমি জাস্ট ছেড়ে দিলে, ঠিক আছে? এখানে আদিবেগের মান 0। তো এইটা কথাটা তোমাকে বুঝতে হবে, যে একটা হাইট দেওয়া আছে তোমার কাছে h, এই হাইট থেকে হচ্ছে একটা বস্তু ফেলে দেওয়া হলো, তার মানে হচ্ছে আদিবেগের মান 0। একই সময়ে অন্য একটি বস্তুকে, একই সময়ে অন্য আরেকটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। খাড়া কোন দিকে? উপরে নিক্ষেপ করা হলো। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে বস্তুর যে দুটি, একটাকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, একটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তো তারা মিলিত হবে কোথায়? এই ম্যাথটা সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা লাইন ডায়াগ্রাম এঁকে একটা অ্যানালাইসিস করতে পারি। তো মনে করো এটা হচ্ছে টোটাল হাইট, যেখান থেকে আমি প্রথম বস্তুটিকে ফেলে দিয়েছি, ধরলাম এই হচ্ছে আমার প্রথম বস্তু, ঠিক আছে? এই প্রথম বস্তুটিকে আমি হচ্ছে উপর থেকে নিচে ফেলে দিচ্ছি। তো এর কি কি ভ্যালু জানি আমরা? এর যেটা ভ্যালু জানি সেটা হচ্ছে তার আদিবেগের মান কিন্তু 0, এটা একটা জানি। আর কিছু জানা আছে? আর কিছু জানা নেই। আমি টোটাল যে উচ্চতাটা, সেই হাইটের ভ্যালুটা আমার কাছে জানা আছে। তাহলে হাইটের ভ্যালু কত? h সমান হচ্ছে 400 মিটার। তো এটা জানা আছে আমার, যে টোটাল উচ্চতা সেটা হচ্ছে 400 মিটার। তো আমাকে দেখতে হবে যে নিচ থেকে যদি আরেকটি বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করি, তো কল্পনা করলাম নিচ থেকে আরেকটি বস্তু আছে এখানে, এই নিচ থেকে আরেকটি বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি। তো নিক্ষিপ্ত যে বেগটা, তার বেগের ভ্যালু কিন্তু বলা আছে প্রশ্নে, সেটা কত? 100 মিটার পার সেকেন্ড। তো এই যে বস্তু আছে, এই বস্তুর যে বেগের ভ্যালু, এটা কি ইউ প্রাইম ধরি আমরা, ইউ প্রাইম সমান দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এই বেগে হচ্ছে আমি উপরের দিকে বস্তুটিকে নিক্ষেপ করলাম। এখন এও হচ্ছে নিচের দিকে পড়ছে প্রথম বস্তুটি, আর সেকেন্ড যে বস্তুটি আছে সে কিন্তু উপরের দিকে উঠছে। উঠতে উঠতে কোনো একটা জায়গায় তারা মিলিত হবে। কোন জায়গায় মিলিত হবে সেটা আমি জানি না, বাট আমি একটা ধরে নিই, আমরা একটা ধরে নিব যে একটা এরকম কোন একটা পয়েন্টে তারা মিলিত হবে। এই পয়েন্টটাকে আমরা হচ্ছে একটা নেম দিয়ে দিই, একটা নাম দিয়ে দিই। সেই নামটা হচ্ছে ধরলাম আমি যে নিচ থেকে এক্স উচ্চতায়, নিচ থেকে এক্স উচ্চতায় তারা দুজন হচ্ছে মিলিত হবে। তো আমার টার্গেট হচ্ছে এই এক্স এর ভ্যালুটা বের করা। তো প্রথম বস্তুর জন্য এক্স উচ্চতা হচ্ছে যে জায়গায় সে মিলিত হবে, ঠিক আছে? বাট এই বস্তুর জন্য, উপরে যে বস্তুটি আছে, এই বস্তুটির জন্য কত দূরত্ব পার করে সে এখানে আসবে খেয়াল করো তো। এতটুকু যদি হচ্ছে এক্স হয়, তাহলে এতটুকু হওয়া উচিত 400 থেকে যদি আমি এক্স বাদ দিই সেই উচ্চতাটা, তাহলে এটা হচ্ছে তোমার 400 মাইনাস এক্স। তো একটা খেয়াল করো, দুই বস্তুর ক্ষেত্রে দুই রকম আমি উচ্চতা পেলাম, যে নিচের নিক্ষিপ্ত বস্তুটি এক্স পরিমাণ উচ্চতায় উঠে প্রথম বস্তুর দেখা পাবে, আবার প্রথম বস্তুটি 400 মাইনাস এক্স উচ্চতায় থেকে যদি নিচে নামে, তাহলে সেখানে তারা দুজনকে দেখতে পাবে। তার মানে এর জন্য যে হাইটটা সে কাভার করছে সেটা হচ্ছে 400 মাইনাস এক্স, আর এই বস্তুর জন্য যে হাইটটা সে কাভার করছে সেটা হচ্ছে এক্স উচ্চতা। তো দুইটার জন্য আলাদা আলাদা সূত্র ইউজ করব। তো দেখো, প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তু, তো প্রথম বস্তু যেহেতু হচ্ছে পরন্ত একটা বস্তু, তো পরন্ত বস্তুর জন্য উচ্চতার সূত্র কি? আমরা উচ্চতা বেসিক আগে সূত্র লিখি। উচ্চতার সমান আমরা জানতাম h সমান হাফ জিটি স্কয়ার। এখানে আদিবেগের মান যেহেতু 0, তাহলে হাফ জিটি স্কয়ার সূত্রটা ইউজ করলে হয়ে যায়। এখন কথা হচ্ছে এই উচ্চতার ভ্যালু যে হাফ জিটি স্কয়ার, তো এখানে h লিখবো নাকি অন্য কিছু লিখবো? দেখো, আমি কিন্তু এই বস্তুটাকে এখান থেকে শুরু করে এখানে এসে সে হচ্ছে মিলিত হবে, তাহলে সে কতটুকু উচ্চতা কাভার করছে, এখান থেকে শুরু করে সে কতটুকু দূরত্ব পার করে মিলিত হবে, সেই উচ্চতাটাকে আমাকে লিখতে হবে, কারণ সেইটাই হচ্ছে আমার বের করার টার্গেট, তাই না? আমার বের করার টার্গেট তারা মিলিত হবে কোথায়। তাহলে এখান থেকে এখান পর্যন্ত ওই বস্তুটার, এই বস্তুটার আসতে যদি টি পরিমাণ সময় লাগে, ঠিক আছে, টি পরিমাণ সময় লাগে, ওই সেম টি পরিমাণ সময়ে কিন্তু দ্বিতীয় যে বস্তুটি আছে সেও এখান থেকে এই জায়গায় এসে মিলিত হবে, যে জায়গায় তারা মিলিত হচ্ছে, আমি ধরে দিচ্ছি। তো আমার টার্গেট হচ্ছে এতটুকু উচ্চতা যেতে তার যদি টি সময় লাগে, তাহলে এতটুকু উচ্চতার সাথে টি এর সম্পর্কটা কি? তাহলে এখানে এইচ না লিখে আমাকে লিখতে হবে এই উচ্চতাটা, যেটা হচ্ছে 400 মাইনাস এক্স। তাহলে আমি এক কাজ করি, এইচ এর পরিবর্তে 400 মাইনাস এক্স লিখে দিই। আশা করি বুঝতে পেরে গেছো যে প্রথম বস্তুটার জন্য এখানে এইচ এর পরিবর্তে 400 মাইনাস এক্স কেন লিখলাম।
সেম ভাবে দ্বিতীয় যে বস্তুটি আছে সে তো নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে দ্বিতীয় বস্তুটির জন্য আমি কিন্তু সেম ভাবে সূত্র লিখতে পারি যে দ্বিতীয় বস্তুটি হচ্ছে একটা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। তো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ এর যে সূত্রটা ছিল সেটা দেখতে কিরকম ছিল, সেটা ছিল হচ্ছে এইচ সমান ইউটি মাইনাস, কিন্তু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বাট সমস্যাটা হচ্ছে এখানে এইচ কি ছিল, সে টি সময়ে কতটুকু উচ্চতায় উঠছে সেই এইচটা, বাট টি সময়ে এই বস্তুটি কিন্তু এক্স উচ্চতা উঠছে, আমি কিন্তু তাকে এইচ নাম দেইনি। এই কারণে এই এইচ এর পরিবর্তে আমাকে লিখতে হবে এখন এক্স সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবং আমি যেহেতু এই আদি ব্যাগটাকে ইউ প্রাইম নাম দিয়েছি, বেটার হচ্ছে আমি ইউ প্রাইম বসে, ঠিক আছে। তো এই হচ্ছে দুইটা সমীকরণ আমি প্রথমত জেনারেট করলাম, এবং এই দুইটা সমীকরণ থেকে আমরা এখন বের করার ট্রাই করব যে কত সময় পর তারা এখানে মিলিত হচ্ছে এবং সেই ভ্যালুটা কত। এটা করার জন্য আমি একটা কাজ করি, এই দুইটা সমীকরণকে এই দুইটা সমীকরণকে আমি একটু ছোট করে সাইডে লিখে দিই, একটু ছোট করে নিয়ে আসি, আশা করি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই হচ্ছে দুইটা সমীকরণ আমি যেটা লিখলাম। এখন আমি যেটা কাজ করতে পারবো সেটা হচ্ছে, দেখো এই দুটো সমীকরণকে আমি হচ্ছে সমাধান করার ট্রাই করব। দেখো তো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? আমি এক কাজ করতে পারি, 1 এবং 2 নাম্বার যে সমীকরণটা আছে এই দুটোকে একটু যোগ করে দিই, 1 প্লাস 2। এই সমীকরণ দুটোকে যদি যোগ করি কি আসবে দেখো তো, এখান থেকে এক্স আর এক্স কেটে যাবে না? বা করে দেখে একবার, সমস্যা নেই। 400 মাইনাস এক্স প্লাস এক্স, মানে বাম পক্ষ দুটোকে আমি যোগ করলাম, ইকুয়ালস টু হচ্ছে কি হবে, হাফ জিটি স্কোয়ার, আর এখানে হচ্ছে ইউ প্রাইম টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ জিটি স্কোয়ার প্লাস ইউ প্রাইম টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে হাফ জিটি স্কোয়ার কিন্তু চলে যাচ্ছে, থাকবে হচ্ছে ইউ প্রাইম টি, এখানে এক্স এক্সও চলে যাবে, তাই না? তাহলে এখন দেখো ওখানে যদি ভ্যালুটা আমি পুট করি একটু, যে 400 ইকুয়ালস টু ইউ প্রাইমের ভ্যালুটা কত, দেখো তো ইউ প্রাইমের ভ্যালু কিন্তু প্রশ্নে দেয়া ছিল, সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে এর ভ্যালুটা আমি বসাই 100 ইনটু হচ্ছে টি, ঠিক আছে। তাহলে ইনটু হচ্ছে টি, এই যে এখান থেকে কিন্তু প্রথমত আমি টাইমের যে ভ্যালুটা পেয়ে যাব, যে তারা আসলে কত সময় পর মিলিত হবে। ভাগ করো 400 কে 100 দ্বারা ভাগ করে 4 সেকেন্ড আসে, তাহলে আনসার হচ্ছে তোমার যে কত সময় পর তারা মিলিত হবে, সেই আনসারটা আমরা পেয়ে গেলাম। যে তারা অ্যাকচুয়ালি, আমি একটা বস্তুকে উপর থেকে একটা বস্তুকে নিচ থেকে নিক্ষেপ করছি, তো তারা যখনই হচ্ছে উপরে যাচ্ছে, যেতে যেতে 4 সেকেন্ড পরে তারা মিলিত হবে। তো আমি প্রথমত টাইমটা বের করতে পারলাম যে কোথায় তারা মিলিত হবে, এই কখন যে আমাকে বলে বলে দিয়েছিল যে কখন তারা মিলিত হবে, এটা আমার বের করা হয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে কোথায় মিলিত হবে। সো কোথায় এর আনসারটা আমি পাবো, আসলে এই টাইমের যে ভ্যালুটা আছে, এই টাইমের ভ্যালুটা কোন একটা সমীকরণে বসাতে হবে। তাই কাজ করি, যেটাকে আমি সমাধান করে ফেলছি এটাও একটু ছোট করে ফেলি, এটাও একটু ছোট করে নেই, করে এখানে সাইডে দিয়ে দিই। এখন দেখো এই যে টাইমের ভ্যালুটা পেলাম, এই টাইমের ভ্যালুটা এখন আমি বসাবো, কিভাবে বসাবো? এই টাইমের ভ্যালুটা হচ্ছে আমি যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, তুমি 2 নাম্বার বা 1 নাম্বার যে কোনোটাতে বসাও, আমি 2 নাম্বারে বসাচ্ছি। 2 নাম্বার সমীকরণে যদি আমি টাইমের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এক্স সমান কি আছে দেখো তো, এক্স সমান ইউ প্রাইম টি, ইউ প্রাইমের ভ্যালু তো 100, তাহলে 100 ইন্টু হচ্ছে 4, টি এর মান 4 পেলাম আমরা, মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, টি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব যে বস্তু দুইজন হচ্ছে কোন জায়গায় গিয়ে মিলিত হবে। তাহলে এটা আসছে 400 মাইনাস হাফ 9.8 4 স্কোয়ার, এটা আসে 321.6, 321.6 মিটার। তো তোমাকে কিন্তু বলে দিতে হবে যে এই যে উচ্চতাটা বের হলো তোমার, ঠিক আছে, এই উচ্চতাটা কোথায় থেকে, এটা কিন্তু এক্সটা কত দূর, এটা কিন্তু ভূমি থেকে এক্স উচ্চতায়, তাই না? তার মানে 321 উচ্চতায়, টোটাল তো ছিল হচ্ছে 400 মিটার উচ্চতা, বাট এটা হচ্ছে ভূমি থেকে, ভূমি হতে 321.6 মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এই কথাটা তোমাকে বলে দিতে হবে। বস্তুদ্বয় মিলিত হবে, যেহেতু আমি এক্সটা ধরেছি হচ্ছে নিচ থেকে কত উচ্চতা সেটা,
এই কারণে নিচ থেকে আমরা বের করলাম। তোমরা চাইলে কিন্তু এই উচ্চতাটা হচ্ছে উপর থেকেও বের করতে পারতে। তখন 400 মাইনাস এক্স করা লাগতো, যে এক্সটা তোমার বের হয়েছে 400 থেকে যদি এটা বাদ দাও তাহলে উপর থেকে কত উচ্চতায় মিলিত হবে সেটাও তোমরা বের করে ফেলতে পারবে। তো প্রশ্নে যেটা চাওয়া হবে সেটা, এখানে ডিরেক্ট বলা নেই যে উপর থেকে নাকি নিচ থেকে, আমাকে বলেছে কোথায়, আমি যে কোনো একটা বের করতে পারলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে আমাদের। এখানে প্রশ্নটা কি দেওয়া আছে দেখি একটু কি বলা। এখানে বলা দেখো, একই সময়ে সেম টাইমে দুটি পাথর উপরের দিকে ছোড়া হলো। দুটি পাথরকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, তাদের একটি অপরটি অপেক্ষা 112 মিটার উপরে উঠল এবং 2 সেকেন্ড পর মাটিতে পড়ে পাথর খণ্ড দুটি মাটিতে পড়ে, আচ্ছা পড়ে না, মানে তাদের একটি অপরটি থেকে এত মিটার উপরে উঠলো এবং এরা 2 সেকেন্ড পর মাটিতে পড়ে যায়। ঠিক আছে, একটি অপরটি অপেক্ষা 2 সেকেন্ড পর মাটিতে পড়ে। পাথর খণ্ড দুটি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, এখানে ল চলে এসেছে, তবে নিক্ষেপ করা হয়েছিল। এখন দেখো ঘটনাটা এরকম যে, আমি একটা ডায়াগ্রাম আঁকি তাহলে বুঝতে পারবা তোমরা। এই যে একটা বস্তু, এই বস্তুটাকে আমি উপরের দিকে হচ্ছে নিক্ষেপ করলাম, উপরের দিকে নিক্ষেপ করলাম। তো এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করার পর সে হচ্ছে উপরের দিকে গেলে আবার আবার হচ্ছে ব্যাক করলো। তো ধরলাম আমি কত উচ্চতায় উঠেছে, আমি করে কল্পনা করে নিলাম প্রথম যে বস্তুটি সেটা H1 উচ্চতায় উঠেছে। দ্বিতীয় আরেকটি বস্তুকে আমি নিক্ষেপ করলাম, বা দ্বিতীয় এই বস্তুটি ওর মতো হচ্ছে এত উচ্চতায় উঠেনি, ধরলাম যে ছোট উচ্চতায় উঠেছে। ঠিক আছে, তো দ্বিতীয় বস্তুটি ধরলাম আমি H2 পরিমাণ উচ্চতায় উঠেছে। তাহলে প্রথম বস্তুটা হচ্ছে H1 পরিমাণ উচ্চতায় উঠলো, দ্বিতীয় বস্তুটি হচ্ছে H2 পরিমাণ উচ্চতায় উঠলো। সেটাই বলা আছে দেখো, যে তাদের একটি অপরটি অপেক্ষা 112 মিটার উপরে উঠে। তার মানে প্রথম বস্তুটি যে হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতায় উঠেছে, তার থেকে এর যে উচ্চতা দুইটার পার্থক্য, তার ভ্যালু দেয়া আছে 112 মিটার। তো আমরা ইকুয়েশনগুলো লিখে রাখি একটা, যে প্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতা এবং দ্বিতীয় বস্তুর সর্বোচ্চ উচ্চতার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 112 মিটার। এটা একটা। সেকেন্ড কি দেওয়া আছে, যে এবং 2 সেকেন্ড পর মাটিতে পড়ে। তার মানে প্রথম বস্তু যে হচ্ছে বেশি উচ্চতায় উঠেছে, স্বাভাবিকভাবে সে হচ্ছে বেশি সময় হচ্ছে বাতাসে ভেসে থাকবে, এবং দ্বিতীয় যে বস্তুটি যে হচ্ছে কম উচ্চতায় উঠেছে, তাহলে সে কি আগেই হচ্ছে পড়ে যাবে, তাই না? দুজনকে একই সাথে ছুড়ে দিলা তুমি, একজনের যদি বেগ বেশি হয় তাহলে সে বেশি দূর যাবে, একজন হচ্ছে কম দূর যাবে। তো যে বেশি উচ্চতায় গেছে সে কিন্তু অনেক দেরি করে পড়বে, একটু দেরি করে পড়বে, আর যে কম উচ্চতায় উঠেছে সে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে। তো একজন থেকে আরেকজনের যে টাইমের যে ডিফারেন্সটা সেটাও বলা আছে 2 সেকেন্ড। তার মানে ধরলাম এর উপর থেকে নিচে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে T1, এবং এর উপর থেকে নিচে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে T2। তাহলে T1 এবং T2 এর মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে T1 মাইনাস T2 ইকুয়ালস টু 2 সেকেন্ড। ঠিক আছে, তো এই দুইটা সমীকরণ যেটা দেওয়া, এই দুইটা সমীকরণকে ব্যবহার করে আমরা একটা কাজ করব, দুইটা আলাদা ইকুয়েশন জেনারেট করব, দেন দুইটাকে সলভ করার ট্রাই করব। তো চলো সেটাই করি। প্রথমত প্রথম যে ইকুয়েশনে দেওয়া আছে H1 মাইনাস H2, দুইটার হচ্ছে হাইয়েস্ট যে উচ্চতা, তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 112 মিটার। তো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে, একটা কাজ করি, এখান থেকে না করে এইটা থেকে আগে করি, আমার মনে হয় তাহলে তাড়াতাড়ি হবে। টি এর সূত্র কি জানি আমি, একটা বস্তু মনে করো U1 বেগে যদি এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করো, এটাকে যদি U2 বেগে নিক্ষেপ করো, তাহলে টি সমান আমি বলতে পারি 2U1 বাই জি, T1 এর জন্য, T2 এর জন্য বলতে পারি 2U2 ডিভাইডেড বাই জি। এখান থেকে একটু খেয়াল করো যে U1 U2 এর মধ্যে একটু সম্পর্ক বের হচ্ছে। তুমি যদি জিটা কমন নাও, 2টা কমন নাও, তাহলে 2 ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে U1 মাইনাস U2, এটা সমান হচ্ছে 2। উভয় পাশ থেকে তুমি 2 কেটে দিতে পারো, এই জিটা যদি এ পাশে ট্রান্সফার হয়ে যায়, জি এর ভ্যালু আমরা জানি 9.8, তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে কি U1 মাইনাস U2 ইকুয়ালস টু হচ্ছে 9.8। দেখো এটা বলা যায় কিনা, এই সমীকরণটাকে আমরা লিখে রাখতে পারি, এই সমীকরণটাকে একটু পরে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, একই রকম ভাবে একটার সাথে আরেকটার কিন্তু হাইটের ডিফারেন্স দেওয়া ছিল। তো এই হাইটের যে ডিফারেন্সটা H1 মাইনাস H2, এখান থেকে কি সূত্র দেখা যায়, H1 সমান লেখা যায় U1 স্কয়ার বাই 2G, H2 সমান লেখা যায় U2 স্কয়ার ডিভাইডেড বাই 2G, এটা সমান হচ্ছে 112। এটা বলা যায়। এখন আমি আগের মতোই করতে পারি, এখানে হচ্ছে 2Gটা কমন নিতে পারি চাইলে, ঠিক আছে, অথবা তুমি লসাগু করতে পারো, কোনো সমস্যা নেই।
এটা হচ্ছে সমাধানও করতে পারবো। এখানে 2g আসবে আর নিচে হচ্ছে উপরে আসবে হচ্ছে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 112। দেখো তো একটা জিনিস, যে উপরে হচ্ছে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে ফেলতে পারি, বা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে বলা যায় u1 প্লাস u2 ইন্টু u1 মাইনাস u2 সমান এই 112 সাথে 2g গুণ, তাহলে 112 ইন্টু 2 ইন্টু হচ্ছে 9.8। দেখো এরকম একটা ভ্যালু আসছে। আমি এক কাজ করি, লেখাগুলো বড় হয়ে গেছে, এটা ছোট করে দিলে জায়গাটাতে আরো কিছু লেখা যাবে। তো দেখো এখানে আমি একটু ভ্যালুটা বের করে নিই যে 112 2 এবং 9.8 এটার ভ্যালুটা কত আসে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমি তো অলরেডি u1 মাইনাস u2 এর ভ্যালু জানি 9.8, এটাকে আমি বসিয়ে দিতে পারি এখানে কিন্তু। তাহলে এখানে আসবে u1 প্লাস u2 ইন্টু 9.8 ইকুয়ালস টু এই সম্পূর্ণ জিনিসটা 112 ইন্টু 2 ইন্টু 9.8। দেখো তো 9.8 আর 9.8 কেটে যায়, তো উভয় পাশ থেকে যদি 9.8 কেটে যায় তাহলে কিন্তু u1 প্লাস u2 এর একটা তুমি রিলেশন পাবা। সেই রিলেশনটা আমি হচ্ছে এখানে একটু লিখে রাখি এই জায়গায়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি u1 প্লাস u2 এটা সমান কত আসছে দেখি, 112 সাথে 2 যোগ, তার মানে 224 আসা উচিত, 224। তো দেখো দুইটা কিন্তু আলাদা সমীকরণ পেলাম আমরা, যে তোমার দুইটা u1 আর u2 এর যোগফল কত আর u1 আর u2 এর বিয়োগফল কত, এটা পেয়ে গেলাম। আমাদের বের করা হয়েছিল যে বের করতে বলেছে পাথরখণ্ড দুটি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের কিন্তু এই নিক্ষিপ্ত যে আদি বেগ u1 আর u2 এর ভ্যালু বের করতে বলেছে। তো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু সমাধান করলেই হয়ে যাবে, জাস্ট ক্যালকুলেটর ইউজ করো অথবা নর্মাল ভাবে করতে পারো, এই দুটোকে যোগ করে দেন হচ্ছে বিয়োগ করেও করতে পারবা, অথবা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলেও করতে পারবা। তো আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করে দিচ্ছি কত আসে। এটা আসে 116.9, এটা 107.1, 116.9 এবং হচ্ছে 107.1, এই হচ্ছে তোমার দুইটা আনসার। তো দেখো বুঝতে পারছো কিনা, ম্যাথটা কিন্তু সিম্পল, শুধুমাত্র তোমাকে দুইটা রিলেশন জেনারেট করতে হবে। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা দ্বয়ের পার্থক্য এবং হচ্ছে টাইমের মধ্যে পার্থক্য। এইটা রিলেশন থেকে কিন্তু আমরা ইজিলি বের করতে পারছি। চলে আসবো আমরা আমাদের নেক্সট প্রবলেমে, বাট তার আগে বলে রাখছি একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে আমরা যা যা পড়াচ্ছি সেটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। এই জিনিসগুলো কিন্তু তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা হচ্ছে এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে প্রোভাইড করছি এখানে, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। দেখো একটি কূপের মধ্যে, মানে কুয়া, একটি কূপের মধ্যে একটি ঢিল ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া মানে কি, নিক্ষিপ্ত বস্তু নাকি পরন্ত বস্তু? অবশ্যই পরন্ত বস্তু। ছেড়ে দেওয়া মানে আদিবেগ শূন্য। ঢিলটি পানির উপরিতলকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে স্পর্শ করে। পতনের শব্দ ঢিল ছোড়ার 3.13 সেকেন্ড পরে শোনা যায়। বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। এখন এখান থেকে শব্দের বেগ কোথা থেকে আসতো এটা আমাকে আগে বুঝতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে যে এই ম্যাথটিতে আসলে কি চাওয়া হয়েছে। আচ্ছা ধরলাম এই হচ্ছে আমার একটা কুয়া, এই কুয়ার মধ্যে হচ্ছে পানি আছে, ঠিক আছে, পানি আছে কিছু পরিমাণ। এখন তুমি হচ্ছে এখান থেকে এই কুয়ার ঠিক এই জায়গা থেকে তুমি এই ঢিলটিকে ছেড়ে দিলে। তো ঢিলটিকে যখন আমি ছেড়ে দিব, এই ঢিলটিকে ছেড়ে দিলে কি হবে, সে নিচের দিকে পড়বে, তাই না? নিচের দিকে পড়লো, নিচের দিকে পড়ে সে পানিকে আঘাত করবে। পানিকে আঘাত করে এই আঘাতের একটা শব্দ ক্রিয়েট হবে। এই শব্দটা কিন্তু এখান থেকে তারপরে হচ্ছে আবার তোমার কানে গিয়ে পৌঁছাবে। এই টোটাল এই সম্পূর্ণ জিনিসটা ঘটতে যে সময় লাগে সেই সময়কে তোমার মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 3.13 সেকেন্ড। মানে তুমি উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে কুয়ার উপরে, এটা হচ্ছে নিচের দিকে গেল, সে যেতে কত সময় লাগে আমি জানি না, আমি ধরে নিচ্ছি নিচে যেতে সময় লাগে হচ্ছে t1। আবার সে যখন নিচে পড়বে একটা সাউন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। এই যে সাউন্ডটা সে তৈরি করলো, এই সাউন্ডটা এখন শব্দ আকারে হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠছে এবং সে এক শব্দের বেগ
আছে অবশ্যই, যে কোনো শব্দ যখন চলাচল করে তার একটা বেগ আছে। তো এই বেগটা কত আমাকে জানা নাই, এটাই আমাকে বের করতে বলা হয়েছে। এবং এই শব্দটা এখান থেকে শুরু করে এখানে আসতে কত সময় লাগবে সেটাও বলা নাই, এটাকে আমি ধরে নিচ্ছি T2। বাট এই সমগ্র জিনিস ঘটনা ঘটতে যত সময় লেগেছে টোটাল টাইমটা তোমার কাছে দেয়া আছে, যে এখান থেকে নিচে আসতে এবং নিচ থেকে উপরে যেতে টোটাল যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে তোমার 3.13 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেয়া আছে কি T1 প্লাস T2, বস্তুটি নিচে পড়তে এবং সাউন্ডটা ক্রিয়েট করার পর সেই সাউন্ডটা আবার ব্যাক করতে টোটাল যে সময়টা লাগলো সেই সময়টা হচ্ছে 3.13। এখন এখান থেকে আমাকে বের করতে হবে যে এই যে শব্দটা তৈরি হওয়ার পর এই শব্দটা যে ভি বেগে হচ্ছে চলাচল করছে, এই ভি এর মানটা কত, এই শব্দের বেগের মানটা কত, এটা আমাকে বের করতে হবে। এবং একটা জিনিস এই ম্যাথ করার সময় জেনে রাখা ভালো, সেটা তোমরা 9-10-এও পড়েছো, সেটা হচ্ছে শব্দ কিন্তু সমবেগে চলে, শব্দ সমবেগে চলে, ঠিক আছে? এটা মাথায় না থাকলে কিন্তু জিনিসটা প্রবলেমে পড়বা। তো শব্দ যদি যদি সমবেগে চলে তাহলে শব্দের ক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা সমবেগের সূত্র ইউজ করতে হবে, যেটা হচ্ছে এস সমান ভি টি, ঠিক আছে? তো এখন দেখো এখানে কি কি করব আমরা। আমরা কল্পনা করে নিয়েছি যে উপর থেকে ঢিলটি যখন তুমি ছেড়ে দিলে এখান থেকে পানির উপরিতল পর্যন্ত এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এইচ পরিমাণ উচ্চতা। কতটুকু? এইচ পরিমাণ। তো এইচ পরিমাণ উচ্চতা। এখন আর কি ভালো দেওয়া আছে দেখো, যে উপর থেকে তুমি বস্তুকে ছেড়ে দিলে তার মানে আদিবেগ হচ্ছে 0 পরন্ত বস্তু, এবং এ যখন নিচে গিয়ে মাটিতে আঘাত করলো, এই আঘাত করার যে সময়টুকু বেগটুকু এখান থেকে অবশ্যই ধীরে 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 ধীরে, যেহেতু সে একটা পরন্ত বস্তু এবং অভিকর্ষের টানে নিচের দিকে পড়ছে, তাহলে সে কিন্তু সমত্বরণে চলছে, তার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। তো বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে যখন সে পানিকে আঘাত করলো, ওই মোমেন্টে তার কিন্তু বেগের ভ্যালুটা তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে যে পানির উপরিতলকে সে 29.4 মিটার পার সেকেন্ড আঘাত করে। তাহলে ঢিলের জন্য প্রথমে ঢিলের কথা খেয়াল করি, যে ঢিলটি তুমি হচ্ছে কূপের মধ্যে ছুঁড়ে মারলে সরি ফেলে দিলে, এই যে ঢিল, এখানে মনে হয় ভুল করে টিল হয়ে গেছে, টিল না আসলে ঢিল। ওকে, এই ঢিলটি যে তুমি হচ্ছে ছেড়ে দিলে, এই ঢিলের জন্য যে সূত্রটা ইউজ হবে সেটাকে আমি ইউজ করতে পারি এইচ সমান হাফ জিটি স্কোয়ার। বাট প্রশ্ন হচ্ছে এখানে আমার টি এর ভ্যালুও জানা নেই, T1 হবে অ্যাকচুয়ালি, টি এর ভ্যালুও জানা নেই, আবার তোমার জির ভ্যালু জানা আছে, এইচ এর ভ্যালুও জানা নেই, তাহলে এই সূত্র ইউজ করে লাভ হবে না। তোমার যেহেতু শেষ বেগের ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমাকে শেষ বেগের সূত্রটা ইউজ করতে হবে। তো ঢিলের জন্য পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগের সূত্রটা কি? ভি সমান ইউ প্লাস জিটি। ইউ তো হচ্ছে 0 শেষ পরন্ত বস্তুর ক্ষেত্রে, ইউ বাদ দাও, তাহলে ইউ বাদ দিলে থাকবে হচ্ছে জি টি 1, কারণ হচ্ছে ঢিলের জন্য আমি টাইমটাকে ধরেছি T1। এখন দেখো শেষ বেগের ভ্যালু কিন্তু তোমাকে দেওয়া আছে প্রশ্নে 29.4, আর জি হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে T1। তো এখান থেকে আমি প্রথমত T1 এর ভ্যালুটা বের করতে পারবো। তো দেখে মনে হচ্ছে 3 সেকেন্ড বের হয় মনে হয়, 29.4 কে 9.8 দ্বারা ভাগ করলে 3 সেকেন্ডই আসে। তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পরে এই ঢিলটি পানিতে গিয়ে আঘাত করবে। তাহলে দেখো একটা টাইম কিন্তু পেয়ে গেলাম আমি, যে ঢিলটি কত সময় পরে আঘাত করবে সেটা আমার জানা হয়ে গেল। তো ঢিল কত সময় পরে আঘাত করবে সেটা যদি জানি, তাহলে এই শব্দটা কত সময় জুড়ে উপরের দিকে যাবে এই T2টা বের করতে পারবো, কারণ T1 এবং T2 এর যোগফলটা কিন্তু দেয়া আছে প্রশ্নে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে T1 প্লাস T2 সময় সমান যেহেতু হচ্ছে 3.13, তাহলে একবার আমি বের করি, তাহলে একেবারে অতএব আমি T2 সমান বলতে পারি 3.13 থেকে এই T1 এর ভ্যালুটা বাদ দেওয়া, বা 0.13 সেকেন্ড। তাহলে এই সময় জুড়ে এই 0.13 সেকেন্ড এই সময় জুড়ে এই শব্দটা কিন্তু হচ্ছে নিচ থেকে পানির উপরিতল থেকে এখন উপরের দিকে আসবে। তো আমরা একটা কাজ জিনিস জানি, সেটা হচ্ছে শব্দ কি সমবেগে চলে। তো শব্দ যেহেতু সমবেগে চলে তাহলে শব্দের জন্য সূত্রটা কি হবে? শব্দের জন্য আমরা সূত্র জানি হচ্ছে এস সমান ভি টি। সমবেগের একটা মাত্র সূত্রই আমরা পড়েছি, তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে এস এর পরিবর্তে কি লিখবো? যেহেতু আমি এস না বলে আমি এইচ লিখেছি, শব্দটাও তো সেম পরিমাণ দূরত্ব কভার করে উপরের দিকে উঠবে, তাই না? তাহলে আমার এস এর ভ্যালুটাকে জানতে হবে। তাহলে এস এর ভ্যালু তো আমার এখনো জানা নেই। তো একটা কাজ আমি প্রথমত করব, এই সূত্র অ্যাপ্লাই করার আগে আমি প্রথমত এই এস এর বা এইচ এর ভ্যালুটা বের করে নিব। এটাকে এস না বলে তাহলে কি বলবো আমি? এটাকে এস না বলে আমরা বলবো এইচ, ঠিক আছে? কারণ এটাকে আমরা এইচ নাম দিয়েছি, এবং এই টাইমটাকে আমরা নাম দিয়েছি T2, তাহলে T2 নাম দিব এখানে। তো
এক কাজ করি, যেহেতু আমি T1 এর ভ্যালু পেয়ে গেছি, আমি কিন্তু H এর ভ্যালু বের করতে পারি। সেটা হচ্ছে H সমান পরন্ত বস্তুর ক্ষেত্রে হাফ জি T1 স্কোয়ার। তো সেখান থেকে বলা যায় হাফ জি হচ্ছে 9.8, T1 মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 হয়ে যাবে। তো এখান থেকে কত আসে দেখি, তাহলে হাফ 9.8 ইন্টু 9, 44.1 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এতটুকু যে উচ্চতাটা পানির উপরিতল পর্যন্ত, সেটা হচ্ছে 44.1। তো এই 44.1 এই উচ্চতাই কিন্তু হচ্ছে শব্দটা কাভার করে আবার হচ্ছে আগের জায়গায় পৌঁছে যাবে। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 29.4 ইন্টু হচ্ছে T2, সরি উল্টা বললাম, 29.4 তো আলাদা জিনিস। ভি এর ভ্যালুটা আমি বের করব। T2 হচ্ছে তোমার 0.13, শব্দের বেগ হচ্ছে ভি, এবং এই শব্দটা 0.13 সেকেন্ডের উপরের দিকে যায়, যে উচ্চতাটা হচ্ছে 44.1। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব যে শব্দের বেগটা কত। এটা আসছে 339.2, 339.2 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে শব্দের বেগটা, যেটা আমাকে বের করতে বলা হয়েছিল। তো এই ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং, একটু কনসেপচুয়াল। কিছু জিনিস বুঝতে হবে তোমাকে, শব্দের কিছু ঝামেলা বুঝতে হবে, কারসাজি বুঝতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ইজি। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা পরবর্তীতে জানাতে পারো। আজকের আমরা লাস্ট একটা প্রশ্ন সলভ করব, সে হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে বইয়ের অ্যাডমিশন টেস্ট এসেছিল 2019-20 সালে। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এবং শুধুমাত্র একটা সূত্র দিয়েই এই সম্পূর্ণ কনসেপ্টটাকে, এই ম্যাথটাকে সলভ করা যায়। বাট কনসেপচুয়াল হওয়ার কারণে জিনিসটা একটু টাফ মনে হতে পারে। দেখো প্রশ্নটা একটু খেয়াল করি, এবং একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে একটা, তোমরা আশা করি জানো, পেন অ্যান্ড পেপার। তো সেই চ্যানেলে কিন্তু হচ্ছে আমি এই টাইপের প্রশ্ন সলভ করাই অনেক। এবং এই যে প্রশ্নগুলো, এই বিশেষ করে এই প্রশ্নটা, এটা কিন্তু হচ্ছে আইআইটির হচ্ছে কিছু বই আছে, ইন্ডিয়ান কিছু বুক আছে, সেই বুক থেকে হুবহু নেয়া। তো সেই বুক থেকে আমি কিন্তু অনেক ধরনের প্রশ্ন সলভ করাই। তো এগুলো হচ্ছে সেখান থেকেই নেয়া একটা প্রশ্ন। তো চলো আমরা সলভ করি। ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। একটা পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফোঁটায় ফোঁটায় পানি বের হচ্ছে, 1 নম্বর ফোঁটা যখন মাটিতে পড়ে যায়, ওই মোমেন্টে 3 নম্বর ফোঁটাটা হচ্ছে কলের মুখে আসে। ঠিক আছে, জাস্ট আসে। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? মানে যখন প্রথম ফোঁটা নিচে পড়ে গেছে, ওই মোমেন্টে দ্বিতীয় যে ফোঁটাটি আছে, তার আমাকে বের করতে বলেছে যে তার উচ্চতাটা কত। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে একটা বের করার ট্রাই করি। একটা আমরা ড্র করি একটা জিনিস। মনে করো এটা হচ্ছে তোমার কল। তো আমি এত ভালো ড্রয়িং করতে পারি না, দরকারও নেই। এখান থেকে হচ্ছে একটা ফোঁটা বের হচ্ছে, ঠিক আছে, এখান থেকে পানির একটা ফোঁটা বের হচ্ছে। প্রথম ফোঁটাটা ধরলাম এটা হচ্ছে প্রথম ফোঁটা, 1 নম্বর প্রথম ফোঁটা। এখন যখন এই ফোঁটাটা হচ্ছে নিচের দিকে পড়বে, খেয়াল করো, এই প্রথম ফোঁটাটা যখন হচ্ছে নিচের দিকে ধীরে ধীরে পড়ছে, ওই মোমেন্টে যখন সে এই জায়গায় ধরলাম কোথাও এসেছে, তখন হয়তোবা দ্বিতীয় যে ফোঁটাটা আছে সেটা জেনারেট করেছে। দ্বিতীয় ফোঁটাটা, এটা হচ্ছে দ্বিতীয় ফোঁটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাটি, এটা হচ্ছে ভূমি, যেখানে তারা আলটিমেটলি পতিত হবে। ধরলাম এটা, এটা হচ্ছে ভূমি, এখানে হচ্ছে আলটিমেটলি তারা পড়বে। এখন প্রথম ফোঁটাটা এখানে ছিল প্রথমে, সে যখন ধীরে ধীরে নিচের দিকে পড়ছে, দ্বিতীয় ফোঁটাটা হচ্ছে বের হয়ে আসছে। এখন আরো যদি সময় অতিবাহিত হয়, যখন প্রথম ফোঁটাটা আরো নিচের দিকে পড়তে 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 ফাইনালি যখন সে নিচের দিকে পড়ে যায়, একেবারে একবারে মাটিকে টাচ করে, ওই মোমেন্টে তৃতীয় যে ফোঁটাটা আছে, প্রশ্নে বলা আছে যে যখন প্রথমটা মাটিতে পড়ে যায়, তখন থার্ড যে ফোঁটাটা আছে, সেই ফোঁটাটা কিন্তু একেবারে সামনে আসে, অর্থাৎ এই জায়গায় বের হয়ে আসে। আমাকে বের করতে হবে যে যখন সে মাটিতে পতিত হয়, ওই মোমেন্টে দ্বিতীয় যে ফোঁটাটা আছে, তার উচ্চতাটা কত, এটা আমাকে দেখাতে হবে। তো আমি জাস্ট এমনি বুঝালাম যে প্রথম ফোঁটা এখানে আসে, দেন হচ্ছে এখান থেকে এখানে আসতে, তার হচ্ছে যখন সে মাটিতে পড়ে যায়, ওই মোমেন্টে থার্ড ফোঁটাটা আসে, এবং দ্বিতীয় ফোঁটাটা মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, বাট সে এক্স্যাক্টলি মাঝের অবস্থা থাকবে না। কারণ যেহেতু এখানে ত্বরণ আছে, একটা একটা বস্তু যেহেতু ত্বরণে পড়ছে, ত্বরণে থাকার কারণে তাদের অবস্থানটা এক্স্যাক্টলি মাঝখানে না হয়ে একটু উপরে বা নিচে হতে পারে। বাট কোথায় হবে এটা আমাকে বের করতে হবে। খেয়াল করো, আমি প্রথমত একটা কাজ করি,
সেটা হচ্ছে যেহেতু এখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি বের হচ্ছে, এতটুকু আমি শিওর যে একটা নির্দিষ্ট সময় পর পর এই ফোঁটাগুলো পড়ছে, তাই তো? ফোঁটায় ফোঁটায় যখন পানি বের হয় একটা নির্দিষ্ট টাইম পর পর বের হয়। তো ধরলাম নির্দিষ্ট যে টাইমটা, এই টাইমের ভ্যালুটা হচ্ছে টি। তো আমি বের করার ট্রাই করি যে এখান থেকে টোটাল প্রথম এখান থেকে টোটাল প্রথম ফোঁটাটা নিচে পড়তে যত সময় লাগে সেটা যদি আমি একবার বের করতে পারি, সেটা বের করবো কিভাবে আমি? দেখো তো, যেহেতু ফোঁটাটা হচ্ছে একটা আদিবেগ শূন্য, সে একটা পরন্ত বস্তুর মতো কাজ করে, এবং যেহেতু আমাকে বলা আছে যে এই 1 মিটার উচ্চতায় অবস্থিত এই টোটাল জিনিসটা, নলটা, তাহলে আমি এইটুকুর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু। তাহলে এইচ সমান আমরা কি জানি? এইচ সমান আমরা বলতে পারি হাফ জিটি স্কোয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমি প্রথমত একটা কাজ করি যে প্রথম ফোঁটাটা একেবারে স্টার্ট থেকে শুরু করে নিচে আসা পর্যন্ত তার সময় লেগেছে কত, এটাও আগে আমরা বের করার ট্রাই করি। তো সেটা কিভাবে বের করবো? এইচ হচ্ছে আমার 1, জি হচ্ছে 9.8, আর টি স্কোয়ার। তো এখান থেকে আমি টি এর ভ্যালুটা যদি বের করি, টি মানে কি? টি মানে হচ্ছে একেবারে স্টার্ট থেকে শুরু করে একবারে এন্ড পর্যন্ত প্রথম ফোঁটাটার কত সময় লাগলো সেই জিনিসটা। তো সেই জিনিসটা আমরা একটু বের করি, কত আসে দেখি। তাহলে এটা আসে 2/9.8, একেবারে রুট করা লাগবে। তাহলে 0.45 সেকেন্ডের মতো, 0.45 সেকেন্ড। খেয়াল করো, প্রথম ফোঁটাটা একেবারে মাটিতে পড়তে তার 0.45 সেকেন্ড লাগছে। বাট দেখো, যখন সে মাটিতে পড়ে যাওয়ার আগে সে কিন্তু আরো 2টা ফোঁটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। মানে একই সাথে এই ফ্রেমের মধ্যে একই সাথে 3টা ফোঁটা কিন্তু এক্সিস্ট করতেছে। সেটা হচ্ছে প্রথম ফোঁটা যে একবার মাটিতে পড়ে গেছে, দ্বিতীয় ফোঁটা সে হয়তো মাঝামাঝি কোথাও আছে, এবং তৃতীয় ফোঁটা যে মাত্রই বের হয়েছে নলের মুখ থেকে, তাই তো? এখন দেখো, আমি বললাম কি প্রত্যেকটা ফোঁটা একটা নির্দিষ্ট সময় পর পর বের হয়, এটা তোমাকে বুঝে নিতে হবে। ফোঁটায় ফোঁটায় পানি বের হচ্ছে মানে কি, একটা নির্দিষ্ট একটা টাইম পার হওয়ার পর পর একটা একটা করে ফোঁটা পড়ে, এবং একই টাইমে হচ্ছে এই ফ্রেমের মধ্যে 3টে ফোঁটা অবস্থান করার কারণে আমি একটা জিনিস বলতে পারি যে প্রথম ফোঁটা বের হওয়ার পর দ্বিতীয় ফোঁটা বের হতে যদি টি টাইম প্রাইম সময় লাগে, তাহলে দ্বিতীয় ফোঁটা থেকে তৃতীয় ফোঁটা বের হতেও যে সময় লাগবে সেটা হচ্ছে টি প্রাইম সময় লাগবে। এবং আমরা একটা জিনিস দেখলাম যে উপর থেকে নিচের দিকে আসতে টোটাল যে টাইমটা, এই টোটাল টাইমটা হচ্ছে বের হলো আমার 0.45 সেকেন্ড। তাহলে একই সাথে একই ফ্রেমে 3টা ফোঁটা তখনই থাকতে পারবে যখন এই টি প্রাইম সেকেন্ডটা এইটা প্লাস এইটা সমান টোটাল টাইমটা হবে, অর্থাৎ 0.45 ইকুয়ালস টু হবে টি প্রাইম প্লাস টি প্রাইম, বা ওইখান চিত্র থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে 2t প্রাইম ইকুয়ালস টু 0.45, বা এখান থেকে আমি টি প্রাইম সমান বলতে পারি 2 দ্বারা ভাগ করলে হবে কত, 225 মনে হয়, ঠিক আছে না? তো এটা বের হলো আমার 0.225। এখন দেখো এই জিনিসটা, এটা বুঝতে পারছো কিনা? এটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সমস্যা হবে। কি বুঝলাম আমরা এখানে? যে এই যে ফোঁটাটা এখান থেকে শুরু করে নিচে আসা পর্যন্ত তার যে সময় লাগলো সেটা হচ্ছে এটা। বাট এখান থেকে যখন প্রথম ফোঁটাটা এখান থেকে এই জায়গায় হয়তো বা এসেছে, তখন হচ্ছে দ্বিতীয় ফোঁটাটা বের হয়েছে। এই যে সময়টা 1 নাম্বার থেকে 2 নাম্বার ফোঁটা বের হওয়ার যে টাইমটা, সেটা হচ্ছে টি প্রাইম। আবার দ্বিতীয় ফোঁটা বের হওয়ার পর সে যখন আরেকটু নিচে এসেছে, নিচে আসার পর তখন তৃতীয় ফোঁটাটা এখানে বের হয়েছে, ওই মোমেন্টের টাইমটা হচ্ছে টি প্রাইম। আবার একই টাইম পর পর বের হচ্ছে। এই যদি আমি বের করতে পারি যে কত সময় পর পর একটা ফোঁটা বের হয়, তাহলে আমি দ্বিতীয় ফোঁটাটা এখন বর্তমানে কোন অবস্থা সেটা বের করতে পারবো। কারণ আমি জানি যে দ্বিতীয় ফোঁটাটা আগে হচ্ছে এখানে ছিল, মুখে ছিল, তখন যখন আরো সময় টি প্রাইম সময় যখন অতিবাহিত হয়ে গেছে আরো, তখন এই দ্বিতীয় ফোঁটাটা এই 3 নাম্বারের জায়গা থেকে 2 নাম্বারে আসবে, ওই সময় হচ্ছে আরেকটা ফোঁটা বের হবে এখানে। তাহলে এই টি প্রাইমটা ভ্যালু যদি আমরা বের করতে পারি, যেটা আমরা করলাম, সেখান থেকে আমি এখন বের করতে পারবো যে দ্বিতীয় ফোঁটাটা এই টি প্রাইম সময় অতিবাহিত হবার পরে বর্তমানে কত উচ্চতা সে নিচে এসেছে। তাহলে তৃতীয় ফোঁটার জন্য উচ্চতার আমি h2 বলতে পারি, যে h2টা অ্যাকচুয়ালি হচ্ছে এতটুকু, ঠিক আছে? এই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে কতটুকু সে নিচে এসেছে, এই নিচে আসার সূত্রটা হচ্ছে আবার h2 সমান হাফ জি টি2 স্কোয়ার। সরি, টি2 তো না, টি প্রাইম স্কোয়ার ধরেছি আমি, টি প্রাইম স্কোয়ার। তাহলে দেখো হাফ জি হচ্ছে 9.8 এবং টি প্রাইম হচ্ছে 0.225, 0.225 স্কোয়ার। তো এখান থেকে যদি আমি হিসাব করি, তো হাফ 9.8 ইন্টু 0.225 স্কোয়ার, এটা আসে 0.25 মিটারের মতো। তাহলে ঘটনাটা যেরকম যে এটাকে দেখো একবারে মাঝামাঝি না, সে কিন্তু মাঝের থেকে একটু উপরে আছে। কারণ যখন উপরে থাকবে এখনো কিন্তু তার বেগ বৃদ্ধি পায়নি,
এটা যখন বস্তু ত্বরণে পড়তে থাকে প্রথমে তার কিন্তু বেগের মানটা স্লো থাকে, এই জন্য খুব অল্প সময় হচ্ছে তার একটা নির্দিষ্ট দূরত্ব পার করতে তার বেশি সময় লাগে। যত সে নিচের দিকে পড়ে তার বেগের মানটা বৃদ্ধি পায় এবং সে ফাস্ট হচ্ছে নিচের দিকে পড়তে থাকে। এই কারণে এই জিনিসটা হচ্ছে দেখো যে অর্ধেক সময় সে মাত্র 0.25 মিটার এসেছে এতটুকু উচ্চতা, আর বাকি অর্ধেক সময়ে সে কিন্তু গোটা তোমার দূরত্বটা কাভার করবে, যে দূরত্বটা হচ্ছে তোমাকে যদি বের করতে বলে যে বের করতে বলেছে কি এই অবস্থায় ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত, আমরা কিন্তু ভূমি থেকে বের করিনি, আমরা নলের মুখ থেকে কত নিচে এসেছে সেটা বের করেছি। অতএব আমি বলতে পারি যে ভূমি হতে উচ্চতা, যে ভূমি হতে এই দ্বিতীয় ফোঁটাটা ওই মোমেন্টে কোথায় আছে, টোটাল উচ্চতা হচ্ছে 1 মিটার, এখান থেকে 0.25 যদি আমি বাদ দিই তাহলে ভূমি থেকে বর্তমানে সে 0.75 মিটার উচ্চতায় আছে। তো এটাই হচ্ছে তোমার আনসার। দেখো আমি একটা সূত্র ইউজ করছি শুধু, এইচ সমান হাফ জিটি স্কোয়ার, এটা ছাড়া কোনো ইউজ করিনি। বাট এই যে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই টাইপের যে কোনো প্রশ্ন যদি পরবর্তীতে আসে তারপরও যাতে করে তোমরা পারো সেই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো। এখানে আমি বলেছি প্রশ্নটা যেটা দিয়েছে সেটা হচ্ছে একই সাথে এক ফ্রেমে 3টা ফোঁটা মাত্র আছে, এই কারণে তাদের টাইমের যে ডিফারেন্সটা সেটা 2টা মাত্র হলো। ফোঁটা যদি 3টা থাকে তাহলে টাইম পিরিয়ড হচ্ছে তোমার 2টা করে হয়। এখন মনে করো প্রশ্ন যদি এরকম বলা হতো যে যখন প্রথম ফোঁটাটা মাটিতে পড়ে তখন চতুর্থ ফোঁটা হচ্ছে মুখে বের হয়, তখন কিন্তু এখানে একই সাথে ফ্রেমে 4টা ফোঁটা থাকতো এবং 4টা ফোঁটার মাঝে তোমার টাইম গ্যাপ কয়টা, 3টা। তাহলে অ্যাকচুয়ালি এই টাইমটা বের করার জন্য তোমাকে 2 দ্বারা ভাগ করলে হতো না, তখন তোমাকে 3 দ্বারা ভাগ করতে হতো। এখানে যদি একসাথে 5টা ফোঁটা থাকতো একই ফ্রেমে তাহলে এই টাইমটাকে বের করার পর তোমাকে 5 দিয়ে ভাগ করতে হতো। 5 দিয়ে ভাগ করার পরে তোমাকে যদি বলতো যে একটা নির্দিষ্ট ফোঁটার দূরত্বটা বের করো, বর্তমান দূরত্বটা, তাহলে সে কত টি প্রাইম টাইম পার করে এখানে এসেছে সেই টাইমটা তোমাকে বের করতে হবে। এরকম একটা প্রবলেম আমি এক কাজ করি তোমাদেরকে করার জন্য দেই, ট্রাই করার জন্য, তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমার আনসারটা আসলে কত আসছে। তো আমি জাস্ট এই প্রবলেমটাই হচ্ছে থাকবে, শুধুমাত্র এখানে তৃতীয় ফোঁটা না বলে যদি বলতো পঞ্চম ফোঁটা, ফিফথ ফোঁটা, ঠিক আছে, যে ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন পঞ্চম ফোঁটা, ফিফথ মানে হচ্ছে পঞ্চম, তখন পঞ্চম ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় না বলে বলল তৃতীয়। আচ্ছা দ্বিতীয় থাক, সমস্যা নেই, দ্বিতীয় হলেও হবে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করলাম যে ভূমি হতে 1 মিটার উচ্চতায় ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, যখন 1 নম্বর ফোঁটা মাটিতে পড়ে যায় ওই মোমেন্টে হচ্ছে 5 নম্বর ফোঁটাটা হচ্ছে মুখে বের হয়ে আসে। ওই মোমেন্টে যখন 1 নম্বর ফোঁটাটা মাটিতে পড়ে যায় সেই সময় ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার যে উচ্চতা সেটা বের করো, এর আনসারটা কত হবে সেটা আমাকে তোমরা বের করে জানিও, ঠিক আছে, কমেন্ট করবা। এটা খুব একটা কঠিন হবে না যদি তোমরা আগের প্রবলেমটা বুঝতে পারো আমার, যে এখানে টি প্রাইমের কনসেপ্টটা যদি বুঝতে পারো এই প্রবলেমটা করতে খুব একটা সমস্যা হবে না। তো এই ছিল আজকে আমাদের এই ক্লাসে আমরা মোটামুটি কয়েকটা সূত্র পড়লাম, সেটা হচ্ছে পরন্ত বস্তুর যে সূত্রগুলো দেখানো হয়েছিল সেই সূত্রগুলো ব্যবহার করে কিছু প্রবলেম সলভ করলাম। পরন্ত বস্তুর ক্লাস এখনো শেষ হয়নি, এই পরন্ত বস্তুর আরেকটা টপিক আমরা পড়বো, যে টপিকটা হচ্ছে যে যখন একটা বস্তু একটা উচ্চতায় থাকে ওইখান থেকে আমি বলেছি কি একটা বস্তুকে খাড়া নিচের দিকে অথবা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, বাট আমি যদি বলি একটা উচ্চতায় থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি তারপর সে যদি এই উচ্চতায় না পড়ে আর মাটিতে পড়ে যায় তখন ঘটনাটা কেমন হবে সেই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে হচ্ছে আবার দেখা হবে তোমাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।